বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের ৭৫টি দেশের ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ভিসা স্থগিতের খবর প্রকাশের পর করে ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়া যাচাই বাছাই করছে। এই সময় যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। মূলত যারা বিদেশের নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধার উপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যে বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে এখনও যুক্তরাষ্ট্রের সাথে মৌলিক মতবিরোধ রয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লোক্কো রাসমুসেন বলেন, এই বৈঠকে তার লক্ষ্য ছিল আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য সামনে একটি যৌথ পথ খুঁজে পাওয়া। বৈঠক থেকে ডেনমার্ক একটি অভিন্ন সমঝোতায় আসতে চেয়েছে বলে জানান তিনি। তবে রাসমুসেনের এও বলেন, বৈঠকের পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের অবস্থান এখনও ভিন্ন রয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের উপর জোর দিচ্ছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অন্যদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মোটসফেল্ট বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে না গিয়ে বরং যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে থাকতে চায়। অন্তত 4 জন মার্কিন নাগরিককে 1 মাসে মুক্তি দেয়া হয়েছে ভেনেজুয়েলার কারাগার থেকে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের সঙ্গে যুক্ত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এর একদিন আগে আরও একজনকে মুক্তি দেওয়া হয়েছিল ভেনেজুয়েলার কারাগার থেকে। রাজনৈতিক ও অন্যান্য কারণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেশ কিছু মার্কিন নাগরিককে কারাগারে আটক রেখেছিলেন এতদিন ধরে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে মার্কিন নাগরিকদের এই মুক্তি একটি বিরল এবং ইতিবাচক কূটনৈতিক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার থেকে কারাবন্দী আমেরিকানদের মুক্তি দেওয়া শুরু করেছে। তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিক্ষোভে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দ্রুত বিচার করার ঘোষণা দিয়েছে তেহরান। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালালে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সেগুলোতে হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে তেহরান। এই হুঁশিয়ারির পরই কাতারের দোহার থেকে একটি বিমান ঘাঁটি থেকে কিছু সেনাকে সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের গত কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটির সরকার। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফুয়াদ ইজাদি বলেছেন, গত কয়েকদিনে বড় ধরনের কোনো বিক্ষোভই আর হয়নি। গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহেলভির ডাকে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেন। এরপর ওই দিনই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার, যা এখনো চলমান আছে। আন্দোলনকারী গোষ্ঠীগুলো বলছে, ইরানের কর্তৃপক্ষ সহিংস দমন পীড়নের মাধ্যমে ২৪০০ জনেরও বেশি সরকার বিরোধী বিক্ষোভকারীকে হত্যা করেছে। গোষ্ঠীগুলো জানিয়েছে, গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারী এরফান সুলতানির মৃত্যুদণ্ড বুধবারের মধ্যে কার্যকর হতে পারে। যদিও ইরান সরকারের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। চলমানে বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পৌঁছেছে চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে। ইরান নিয়েই ভাবছি আমি দেখেছি সেখানে কি ধরনের হত্যাকাণ্ড হচ্ছে। আশা করছি হতাহতের সংখ্যা সম্পর্কে দ্রুতই সুনির্দিষ্ট তথ্য পাব। যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের পাশে আছে। তারা যদি আন্দোলনকারীদের ফাঁসি দেয়, তাহলে তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে কোনো ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে তেহরান। এছাড়া বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত বিচার কার্যকরেরও ঘোষণা দিয়েছে ইরান সরকার। অন্যদিকে ইরানের হুঁশিয়ারির পরই কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদ থেকে নিজেদের কিছু সেনাকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এই অবস্থায় বিক্ষোভের তথ্য ও প্রবাহ ঠিক রাখতে দেশটিতে একটি এখন বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে ফোন আলাপে ইরানে স্টারলিংক প্রবেশাধিকার নিয়ে আলোচনা হয়। মার্কিন প্রশাসনের মতে ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে স্টারলিংকই তথ্য বের করার একমাত্র পথ। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ইরানের 9,20,00,000 মানুষের মধ্যে তুলনামূলক অল্প সংখ্যক মানুষেরই স্টারলিংকে প্রবেশাধিকার রয়েছে এবং দেশটির সরকার চাইলে সেবাকে জ্যাম বা বিঘ্নিত করতে পারে। গত 8 জানুয়ারি থেকে ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ কঠোরভাবে সীমিত করেছে। এতে দেশটির সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ কঠিন হয়ে পড়েছে। এদিকে ইরান জুড়ে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা তুমুল বিক্ষোভ আর অনেক বছরের বাইরের চাপ সত্ত্বেও ইসলামিক প্রজাতন্ত্রটির প্রভাবশালী নিয়ন্ত্রণ গোষ্ঠীর মধ্যে কোনো ফাটল লক্ষণ নেই। রাস্তায় আন্দোলন এবং অন্য দেশের চাপও যদি নেতৃত্বের একটি অংশকে পক্ষ বদলাতে বাধ্য না করে, তাহলে ব্যাপক দুর্বল হওয়া সত্ত্বেও ইরানের এই শাসন ব্যবস্থা টিকে যাবে বলেই মনে করছেন মধ্যপ্রাচ্যের 2টি সরকারি সূত্র ও 2 বিশ্লেষক। প্রশ্ন হচ্ছে, তীব্র বিক্ষোভেও কিভাবে টিকে আছে ইসলামী শাসন? বিস্তারিত চৈতি সরোয়ারের প্রতিবেদনে। দেশ জুড়ে টানা বিক্ষোভ, কঠোর দমননীতি ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা কাঠামোয় এখনও বড় ধরনের ভাঙনের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। নিরাপত্তা বাহিনীর শীর্ষ স্তরে বিভক্তি তৈরি না হলে বিশ্বের স্থিতিস্থাপক সরকারগুলোর একটি হিসেবে পরিচিত ইরানের শাসন ব্যবস্থা আপাতত টিকে যাবে বলে মধ্যপ্রাচ্যের 2জন সরকারি সূত্র এবং 2জন বিশ্লেষক রয়টার্সকে জানিয়েছেন। ইরান আমেরিকান গবেষক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানের বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা কাঠামো রয়েছে, যার কেন্দ্রে রয়েছে বিপ্লবী গার্ড এবং বাসিজ আধা সামরিক বাহিনী, যা এই সরকারকে ভেঙে ফেলাকে অত্যন্ত কঠিন করে তুলেছে। কূটনীতিকরা মনে করছেন, এই পরিস্থিতি বদলাতে হলে বিক্ষোভকারীদের এমন গতি তৈরি করতে হবে যা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক শক্তি, ধর্মীয় শাসনের প্রতি অনুগত এবং 9 কোটির বেশি জনসংখ্যার বিশাল ভূগোল ও বৈচিত্র্যকে অতিক্রম করতে পারে। মনে হয় না ইসলামিক প্রজাতন্ত্রটি এখনই পতনের মুখে পৌঁছে গেছে, তবে তারা এখন এমন এক পরিস্থিতিতে ঢুকে পড়েছে যেখান থেকে সামনে অগ্রসর হওয়া বেশ কষ্টসাধ্য। শাসন ব্যবস্থাকে ভাঙার জন্য আপনাকে দীর্ঘ সময় ধরে রাস্তায় লোকজনের ভিড় রাখতে হবে, আপনাকে রাষ্ট্রের ভেতর ভাঙন ধরাতে হবে, রাষ্ট্রের কিছু অংশ, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর কিছু অংশকে পক্ষত্যাগ করাতে হবে। তবে কারো কারো মতে টিকে থাকা মানেই স্থিতিশীলতা নয়। 1979 সালের বিপ্লবের পর থেকে ইসলামী প্রজাতন্ত্র এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। নিষেধাজ্ঞায় অর্থনীতি প্রায় শ্বাসরুদ্ধ, পুনরুদ্ধারের কোনো স্পষ্ট পথ নেই। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচি এবং লেবানন, সিরিয়া ও গাজায় মিত্র গোষ্ঠীগুলোর বড় ক্ষতির ফলে ইরানের আঞ্চলিক প্রতিরোধ অক্ষ ও দুর্বল হয়ে পড়েছে। চৈতি সরোয়ার, 71। ইরানের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পরপরও দেশটির সাথে বাণিজ্য সম্পর্ক চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই ঘোষণা দেন। তিনি বলেন, ইরান ও অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে রাশিয়া যে চুক্তি করেছে সেটি বাস্তবায়ন করতে হবে। ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে শুল্ক বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে সেটিও সমালোচনা করেন তিনি। এর আগে চীনও যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে। এদিকে ইরান সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতার অভিযোগ, সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মুখে হম্বি তম্বি করলেও বাস্তবে এমন কিছু করা তার জন্য বেশ কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো সহজ সামরিক কৌশল নেই যা ইরানের চলমান বিক্ষোভকে কার্যকরভাবে সহায়তা করতে পারে। শ্রেষ্ঠ ঘটকের রিপোর্ট। ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর আত্মবিশ্বাস বেড়েছে ট্রাম্প প্রশাসনের। তবে ইরানের ক্ষেত্রে তেমন কোনো সামরিক প্রস্তুতি বা বাহিনী মোতায়েন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বরং গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানো হয়েছে, যা হামলার আশঙ্কাকে আরও দুর্বল করে।
با معترض اما با اغتشاش মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর টানা প্রায় 2 বছর অঞ্চলটিতে মার্কিন রণতরী মোতায়েন ছিল, কিন্তু এখন ইউএসএস জেরাল্ড অফ ফোর্ট ক্যারিবিয়ান অঞ্চলে এবং ইউএসএস নিমিটজ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ইরানে হামলা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে কাতার, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান কিংবা সৌদি আরবের ঘাঁটিগুলো ব্যবহার করতে হবে। তবে এমন কিছু করলে ঘাঁটিগুলো ইরানের পাল্টা আঘাতের ঝুঁকিতে পড়বে। ট্রাম্পের জন্য আরেকটি বিকল্প হতে পারে গত জুনে ফোর্দোতে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় চালানো দূরপাল্লার B-2 বোমারু বিমানের মতো অভিযান। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এমন হামলা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও গত বছরের 12 দিনের যুদ্ধে ইসরায়েলের হাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল, তবুও ইরানের কাছে এখনও প্রায় 2000 ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পাহাড়ের ভেতর লুকানো উৎক্ষেপণ কেন্দ্রগুলো পুনর্গঠনও করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হতে পারে। আরেকটি বড় প্রশ্ন সামনে আসছে, আর তা হলো যুক্তরাষ্ট্র আসলে কোথায় আঘাত হানতে পারে। বিক্ষোভ ও সরকারের দমন পীড়ন সারা দেশে ছড়িয়ে থাকায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ কঠিন। ভুল লক্ষ্যবস্তুতে হামলা হলে বেসামরিক প্রাণহানির ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাবে এবং এতে বাস্তবে কোনো রাজনৈতিক পরিবর্তন নাও আসতে পারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের হামলাকে ইরানি সরকার জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে এবং নিজেদের পক্ষে জনসমর্থন জড়ো করার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে লক্ষ্য করে সরাসরি হামলার কথাও আলোচনায় রয়েছে, তবে এটি আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এবং তা সত্ত্বেও সরকার পরিবর্তনের নিশ্চয়তা নেই। এমনকি খামেনি মারা গেলে তার উত্তরসূরির তালিকাও প্রস্তুত রাখা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগকে আন্তর্জাতিক বিচার আদালতে ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন বলে দাবি করেছে মিয়ানমারের জান্তা সরকার। স্থানীয় সময় বুধবার ইয়াঙ্গুনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 2017 সালের সামরিক অভিযানের প্রেক্ষাপটে গাম্বিয়ার দায়ের করা মামলাটি বাস্তবতা ও আইনের দৃষ্টিকোণ থেকে মোটেও গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, অনির্ভরযোগ্য প্রমাণের উপর ভিত্তি করে তৈরি পক্ষপাতদুষ্ট প্রতিবেদন সত্য প্রতিষ্ঠা করতে পারে না। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে আইসিসের সঙ্গে পরিপূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মিয়ানমার। গাম্বিয়ার রোহিঙ্গা হত্যাকাণ্ডের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে 2019 সালে। তবে 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে এক সামরিক অভিযানে প্রায় 7,50,000 রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। অভিযানের সময় গণহত্যা, যৌন সহিংসতা ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 11,70,000 রোহিঙ্গা বসবাস করছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবার হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন।